স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে জবাব চায় বাংলাটা আমি শুরু করব। জবাব চায় বাংলার শুরুতেই আমি জানিয়ে রাখি যে টেনশন হচ্ছে বাস্তব, কিন্তু টেনশনটা অতি উৎসাহ হয়ে এমন কিছু জিনিস করা যার জন্য গোটা বাংলার যে একটা টেনশন, সে টেনশন বেড়ে যায়, এমন কিছু করা উচিত নয়, কোনো দলেরই করা উচিত নয়। বিজেপি দলের তরফ থেকে বিভিন্ন ব্লক থেকে, বিভিন্ন বিধানসভা থেকে ইতিমধ্যে একটা অভিযোগ উঠছে এবং সেটা নিয়ে আজকের জবাব চায় বাংলাটা মূলত। আজকের জবাব চায় বাংলাটা ইভিএম পাচার বা ইভিএম ছিনতাই নিয়ে। আজকের জবাব চায় বাংলাটা বঙ্গ কলিঙ্গে বিজেপির শাসনের শুরু 5ই মে থেকে। আজকের জবাব চায় বাংলাটা হবে 110 কি করে প্রথম দফায় বিজেপি পায় তার হিসেব নিকেশ নিয়ে। কিন্তু তার আগে খুব নির্দিষ্টভাবে আজকের জবাব চায় বাংলাটা আমি যেটা নিয়ে শুরু করব ভেবেছি সেটা হলো ইভিএম ছিনতাই হয়েছে কি হয়নি। বাংলায় এই যে এতগুলো জায়গায় ভোটটা হলো কাল, তারপর রাত থেকে বিভিন্ন জায়গাতে রাস্তা অবরোধ এবং তার পাশাপাশি হই হট্টগোল শুরু হয় যে ইভিএম নাকি ছিনতাই হয়ে গেছে। ইভিএম কি ছিনতাই হয়েছে? না। ইভিএম কি লুট হয়েছে? না। ইভিএম কি বদল হয়েছে? না। ইনফ্যাক্ট আজ রাত 9টায় আপনারা দেখতে পারবেন সুব্রত গুপ্ত, বিশেষ পর্যবেক্ষক নির্বাচন কমিশনের, তাকে রিপাবলিক বাংলা স্টুডিওতে আমরা নিয়ে এসেছিলাম এবং সেখানে ময়ূক রঞ্জন ঘোষকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি ক্যাটাগরিক্যালি বলে দিয়েছেন ইভিএম ছিনতাই হয় না, ইভিএম ছিনতাই হয়নি, ইভিএম বদলানো যায় না এবং ইভিএম যদি বদলও করে দেওয়া যায়, আমি ধরেও নিলাম 1% যদি এরকম সুযোগ থাকে ইভিএম বদল করার, তাহলে সেই জায়গাতে রিপোলিং হবে, শুধু বুথে নয় গোটা বিধানসভা আসনে রিপোলিং হওয়ার মতন জায়গা তৈরি হবে। সুতরাং এটা একেবারে বলাটা ভুল যে ইভিএম ছিনতাই হয়ে গেছে বা ইভিএম লুট করছে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল। যে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নেব, আমি বিভিন্ন যে ব্লকে বিধানসভায় যারা এই মুহূর্তে এই আশঙ্কা প্রকাশ করছেন তাদের আশ্বস্ত করে বলতে চাই, 5টি বিধানসভায় ইভিএম বদলে দেওয়ার যে অভিযোগ বিজেপি করেছিল, নির্বাচন কমিশন আশ্বস্ত করল ইভিএম বদল সম্ভব নয়, ইভিএম বদল করা যায় না এবং এক্ষেত্রেও ইভিএম বদল হয়নি, ইভিএম মেশিন বদল করা হয়নি, এরকম কোনো রিপোর্ট জমা পড়েনি। পুলিশ অবজারভার থেকে শুরু করে নির্বাচন কমিশনের অবজারভার যারা রয়েছেন তারা নির্দিষ্টভাবে বলেছেন যে এই যে সম্ভাবনা, এটা নিছকই একটি ভ্রান্ত ধারণা। ইভিএম ডাকাতি হয়নি, ইভিএম লুঠের যে ষড়যন্ত্র তৃণমূল করছে বলে বিজেপির অভিযোগ, সেটা ঠিক নয়। 5 বিধানসভায় কোনো ইভিএম মেশিন লুট হয়নি। আজকে জবাব চায় বাংলাটা নির্দিষ্টভাবে যারা দেখছেন তারা দয়া করে এটা অন্যান্য যারা রয়েছেন তাদেরকে এটা জানান, নিজের বিধানসভা অঞ্চলের ইভিএম সুরক্ষিত রাখুন। ইভিএম পাচার বা ইভিএম বদলে ফেলার যে খবরগুলো আসছে সে খবরগুলোকে নস্যাৎ করল নির্বাচন কমিশন। এরকম ধরনের কোনো ঘটনা ঘটানোর চেষ্টা হতে পারে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। এটা একটা নিশ্চিন্ত হওয়ার মতন জায়গা। আবারও বলছি, ইভিএম লুট করার চেষ্টা হয়তো হচ্ছে, ইভিএম ছিনতাই করার চেষ্টা হচ্ছে, ইভিএম ডাকাতি করার চেষ্টা হয়তো হচ্ছে, কিন্তু যদি আপনারা জিজ্ঞেস করেন নির্বাচন কমিশনের থেকে কৈফিয়ত চান, ইভিএম ডাকাতি হয়নি, একটি ইভিএম মেশিনও বদলে ফেলা যায়নি, একটি ইভিএমও
রিপ্লেস করা হয়নি এবং এই প্রত্যেকটা জিনিসের একটা বেসিক সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। অর্থাৎ একটা ইভিএম মেশিন, সেই ইভিএম মেশিন এত সহজে বদলানো যায় না। এটা জলের গ্লাস বদলে দেওয়ার মতন বিষয় নয়, এটা খুব নির্দিষ্টভাবে একটা সিল হয় এবং সেই সিলটাও আমি আজকে শুনলাম যে সিকিউরিটি মার্কিং হয়। অর্থাৎ আমাদের যে নোটগুলো রয়েছে, টাকা রয়েছে, সেই টাকাতে যেরকমভাবে হলোগ্রাম মার্কিং থাকে, নির্দিষ্টভাবে টাকার প্রত্যেকটা টাকার পৃষ্ঠায় একটা করে সিরিজ থাকে, ঠিক সেরকমভাবে ইভিএম লকিং যখন হয় তখন একটা করে সিরিয়াল নাম্বার থাকে। সুতরাং এরকম ভাবার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেস শেষ পর্যায়ে গিয়ে ডাকাতি করে ফেলতে পারবে ইভিএম। ইভিএম ডাকাতি করার কোনো উপায় নেই। রাত 9টায় আমি বিস্তারিত এই নিয়ে আলোচনা করব। আজকের জবাব চাই বাংলা রাত 8টা থেকে 9টা এবং রাত 9টা থেকে 10টা সুব্রত গুপ্তের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকার। নির্বাচনের প্রথম দফার পর সুব্রত গুপ্ত স্টুডিও এসে একেবারে জলের মতন বিশ্লেষণ করে দিয়েছেন এসআইআর নিয়ে, নির্বাচন নিয়ে, ইভিএম হ্যাক করা সম্ভব কি সম্ভব নয়, এই সমস্ত কিছু নিয়ে। কিন্তু তার মধ্যে থেকে নির্বাচিত একটি অংশ যেটা ইভিএম জালিয়াতি, ইভিএম পাচার, ইভিএম বদলে ফেলার যে অভিযোগগুলো আসছে সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। সেই অংশটা একবার আপনাদেরকে শোনাতে চাই। কোথাও যাবেন না, এটা ভাইরাল করুন। গোটা জবাব চাই বাংলাতে এরকম অনেকগুলো ভাগ রয়েছে যেটা নিয়ে আমাদের আজকে আলোচনাটা করা প্রয়োজন। দেখুন, ইভিএম কি এটাও একটা গুজব হচ্ছে, ইভিএম বদলে দেওয়া হচ্ছে এবং বিজেপির বিভিন্ন নেতাকর্মীরা কাল রাত থেকেও এটা নিয়ে একটা লাগাতার মানে এটা প্রচার এবং রাস্তায় নেমে এটার কোনো বাস্তবতা ভয় তৈরি হচ্ছে। না, এটার কোনো বাস্তবতা মানে সেরকম কোনো সম্ভাবনা নেই, এটার কোনো সম্ভাবনাই নেই। ভোট শেষ হয়ে গেল, পোলিং যে টিম, এই পোলিং টিম ইভিএমকে সিল করবেন, ভিভিপ্যাটকে সিল করবেন, ব্যালট ইউনিটকে সিল করবেন যে কাগজ দিয়ে, সেটা অনেকটা কারেন্সির মতো আর কি, মানে সিকিউরিটি প্রিন্টেড সিল। তার প্রত্যেকটার ইউনিক নাম্বার আছে, সিল নাম্বার। যে ইভিএম যে মেশিনে সিল হবে তার একটা ইউনিক ট্যাগ আছে, এই ট্যাগেরও একটা ইউনিক নাম্বার আছে। এই নাম্বারগুলো পোলিং এজেন্ট বিভিন্ন ক্যান্ডিডেটে তারা নোট করে নেবেন। সিল হয়ে যাওয়ার পর তারা অপেক্ষা করবেন সেক্টর অফিসারদের আসার জন্য। সেক্টর অফিসাররা এসে সব দেখে নেবেন সিলটিল ঠিক হয়েছে, স্ট্যাটুটারি যে সমস্ত কাগজপত্র সেগুলো ঠিক আছে, নন স্ট্যাটুটারি কাগজপত্র সব প্যাক করা হয়েছে, এই সব জিনিসগুলো বুঝে ওনারা বলবেন যে তোমরা তোমাদের গাড়িতে উঠে পড়ো, তোমরা চলে যাও। এইবার এই গাড়ি, জিও ট্যাগ গাড়ি চলে যাবে রিসিভিং সেন্টারে, সেখানে রিসিভ করা হবে। যেটা যেসব ভিডিও ছড়িয়েছে কালকে, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে সেক্টর অফিসারের গাড়ি, যেখানে পোলিং পার্টি যাচ্ছেন, অথবা সেক্টর অফিসার নিজেই ওখানে রিসিভ করে নিয়েছেন। কোনো জেলায় এরকমও হয়েছে যে সেক্টর অফিসার নিজেই ইভিএম রিসিভ করেছেন এবং নিয়ে ওটা রিসিভিং সেন্টারে রিসিভ করছেন। এখানে কোনো রকম কোনো ইভিএম এক্সচেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তার কারণ হচ্ছে প্রিসাইডিং অফিসার ডায়েরির সাথে যদি এই সিল না মেলে, তাহলে বোঝা যাবে যে ইভিএম। আজ অবধি আমি যে কটা ইলেকশন দেখেছি, পশ্চিমবঙ্গেও করিয়েছি অনেক ইলেকশন, অন্যান্য রাজ্যেও আমি গেছিলাম অবজারভার হয়ে, আমি একটা কেসও পাইনি যেখানে ইভিএম পাল্টানো হয়েছে। অর্থাৎ কাল রাত থেকে যে ধরনের অভিযোগগুলো উঠছিল, আমি জানি যে তারা গণতন্ত্র যাতে হরণ না করা যায়, গণতন্ত্রকে ধর্ষণ না করা যায়, তার জন্যই রুখে দাঁড়িয়েছিলেন। কাল রাত থেকে রাত জাগার যে প্রসেসটা শুরু হয়েছে সেটা কিন্তু শুভ ইঙ্গিত। তার কারণ আমি বিভিন্ন জেলা থেকে খবর পাচ্ছি, আমাকে বিভিন্ন জেলার মানুষজন বলছেন যে কাল রাত থেকে সত্যি আবার রাত জাগা বা রাত দখল শুরু হয়েছে। কিরমভাবে? যারা প্রার্থী তারা সারা দিন ধরে খাটাখাটনির পর সারা রাত পাহারা দিয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তৃণমূল কংগ্রেস ঘটাতে না পারে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকা সত্ত্বেও তারা সজাগ ছিলেন, পলক পড়ার সঙ্গে সঙ্গে কিছু যাতে বদলে না যায় তার জন্য তারা সজাগ ছিলেন। কিন্তু তার পাশাপাশি একটা দুশ্চিন্তা, সেটা দাবানলের মতন গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে যে এত সুষ্ঠুভাবে একটা বন্দুকের গুলি চলল না, বোমা পড়ল না, এত শান্তিপূর্ণ নির্বাচন, স্বাধীনতার পর থেকে এত শান্তিপূর্ণ নির্বাচন এবং এত বেশি সংখ্যক মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনে। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ইভিএম যদি লুট হয়ে যায়, মানুষ অনেকের মন ভেঙে গেছিল। কিন্তু তাদেরকে আমি আশ্বস্ত করে বলতে চাই, এরকম কোনো ঘটনা ঘটেনি। ইভিএম লুট হয়ে গেছে, ইভিএম বদলে ফেলা হয়েছে, যেটা
বারবার করে একটা ন্যারেটিভ পুশ করার চেষ্টা হচ্ছে, তৃণমূল কংগ্রেস এই ন্যারেটিভটা পুশ করার চেষ্টা করছে মজা দেখার জন্য। এরকম কোনো ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশন কি বলেছে সেটা আপনাদের শোনালাম, এবং পরবর্তী ব্রেকিং নিউজ নেব যেখানে নির্দিষ্টভাবে বলা হচ্ছে কোনো মেশিন ছিনতাই হয়নি, এরকম কোনো খবর নেই, কোনো এফআইআর লজড হয়নি, কোনো জেনারেল ডায়েরিও নেই। অর্থাৎ পুরোটাই ধারণা এবং কল্পনার উপর। যারা সোশ্যাল মিডিয়াতে লিখে দিয়েছিলেন তাদেরকেও আমি জানিয়ে রাখতে চাই, প্রথম দফায় কোনো ইভিএম মেশিন লুট হয়নি। কোনোভাবে ইভিএম মেশিন হাতবদল হলে সেটা বোঝা যাবে। কোনো ধরনের জিও ট্যাগিং সেটা যে রাস্তায় যাওয়ার কথা তার অন্যথা হয়নি। ছিনতাইয়ের চেষ্টা হলে পুনর্নির্বাচন হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি ছিনতাইয়ের চেষ্টাও হয় এবং যদি কোনোভাবে ইভিএম মেশিন সেটা ট্যাম্পার হয় বা সেটা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে গোটা বুথে ইভিএম মেশিন আবার নতুন করে এনে তার রিপোলিং হবে। প্রথম দফায় কোনো ইভিএম মেশিন ছিনতাই বা বদলের কোনো ঘটনা ঘটেনি। কোনোভাবে হাত বদল হলেও গণনার সময় কোড মিলবে না। সুতরাং বাংলার মানুষকে আশ্বস্ত করতে চায় নির্বাচন কমিশন, যদি কোনোভাবে ইভিএম ছিনতাইয়ের চেষ্টাও হয় তৎক্ষণাৎ পুনর্নির্বাচন হবে। রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভলি জানিয়ে দিলেন সুব্রত গুপ্ত, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। আমি আরেকবার পিসিআরকে বলবো, সুব্রত গুপ্ত তিনি কি বলেছেন এই ইভিএম ছিনতাই, ইভিএম বদলের যে অলিক কল্পনা করা হচ্ছে সেটা নিয়ে। আবারও বলছি, অনেকে হয়তো এই শব্দটা ব্যবহার করার জন্য রেগে যাবেন, আহত হবেন, কিন্তু বিশ্বাস করুন আমরা জানি যে আপনারা প্রত্যেকটা ধাপে ধাপে সতর্ক থাকতে চান, না চালে বিশ্বাস করতে চান না। আমি আঁচিয়ে দেখিয়ে দিলাম, নির্বাচন কমিশন এই কথা বলেছে, তাদের উত্তর তারা নিজেরা দিচ্ছে। কোনো সাংবাদিককে বিশ্বাস করতে হবে না, কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করতে হবে না, কোনো নেতা মন্ত্রীকে বিশ্বাস করতে হবে না। যারা নির্বাচনটা করছে রিপাবলিক বাংলা তাদের কথা আপনাদের শুনিয়ে দিচ্ছে। আপনারা শুনুন, বিজ্ঞানটা বুঝুন। এত সহজে তৃণমূল কংগ্রেস ছিনতাই করতে পারবে না এবার, এত সহজে ইভিএম বদলে দিতে পারবে না এবার। শুনে নিন আরেকবার, এবং তারপর আমি অতিথিদের থেকে বক্তব্য নেব। ইভিএম কি এটাও একটা গুজব হচ্ছে, ইভিএম বদলে দেওয়া হচ্ছে, এবং বিজেপির বিভিন্ন নেতাকর্মীরা কাল রাত থেকেও এটা নিয়ে একটা লাগাতার মানে এটা প্রচার এবং রাস্তায় নেমে এটার কোনো বাস্তবতা ভয় তৈরি হচ্ছে। না, এটার কোনো বাস্তবতা মানে সেরকম কোনো সম্ভাবনা নেই, এটার কোনো সম্ভাবনাই নেই। ভোট শেষ হয়ে গেল, পোলিং যে টিম, এই পোলিং টিম ইভিএমকে সিল করবেন, ভিভিপ্যাটকে সিল করবেন, ব্যালট ইউনিটকে সিল করবেন যে কাগজ দিয়ে, সেটা অনেকটা কারেন্সির মতো আর কি, মানে সিকিউরিটি প্রিন্টেড সিল। তার প্রত্যেকটার ইউনিক নাম্বার আছে, সিল নাম্বার। যে ইভিএম যে মেশিনে সিল হবে তার একটা ইউনিক ট্যাগ আছে, এই ট্যাগেরও একটা ইউনিক নাম্বার আছে। এই নাম্বারগুলো পোলিং এজেন্ট বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা নোট করে নেবেন। সিল হয়ে যাওয়ার পর তারা অপেক্ষা করবেন সেক্টর অফিসারদের আসার জন্য। সেক্টর অফিসাররা এসে সব দেখে নেবেন সিল টিল ঠিক হয়েছে, স্ট্যাটুটারি যে সমস্ত কাগজপত্র সেগুলো ঠিক আছে, নন স্ট্যাটুটারি কাগজপত্র সব প্যাক করা হয়েছে। এই সব জিনিসগুলো বুঝে ওনারা বলবেন যে তোমরা তোমাদের গাড়িতে উঠে পড়ো, তোমরা চলে যাও। এইবার এই গাড়ি, জিও ট্যাগ গাড়ি চলে যাবে রিসিভিং সেন্টারে, সেখানে রিসিভ করা হবে। যেটা যেসব ভিডিও ছড়িয়েছে কালকে, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে সেক্টর অফিসারের গাড়ি, যেখানে পোলিং পার্টি যাচ্ছেন, অথবা সেক্টর অফিসার নিজেই ওখানে রিসিভ করে নিয়েছেন। কোনো জেলায় এরকমও হয়েছে যে সেক্টর অফিসার নিজেই ইভিএম রিসিভ করেছেন এবং নিয়ে ওটা রিসিভিং সেন্টারে রিসিভ করছেন। এখানে কোনো রকম কোনো ইভিএম এক্সচেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তার কারণ হচ্ছে প্রিসাইডিং অফিসার ডায়েরির সাথে যদি এই সিল না মেলে, তাহলে বোঝা যাবে যে ইভিএম। আজ অবধি আমি যে কটা ইলেকশন দেখেছি, পশ্চিমবঙ্গেও করিয়েছি অনেক ইলেকশন, অন্যান্য রাজ্যেও আমি গেছিলাম অবজারভার হয়ে, আমি একটা কেসও পাইনি যেখানে ইভিএম পাল্টানো হয়েছে। আসলে প্রবলেমটা হচ্ছে গল্পটা কোথা থেকে শুরু হলো। কিছু জায়গায় সত্যি আমরা যে সূত্রের খবর পেয়েছি, কিছু জায়গায় নির্দিষ্টভাবে 5টি বিধানসভায় সত্যি তৃণমূল কংগ্রেসের কিছু বোকা এবং অতি উৎসাহী কর্মী, তারা সেক্টর অফিসার এবং যে গাড়িতে ইভিএম যাচ্ছিল সেই গাড়িগুলো ঘিরে ফেলে চেষ্টা করে সেই গাড়ি থেকে ইভিএম বের করে নিয়ে আসতে। তারা ভাবে 2021-এর মতন প্যাকপ্যাকদের দিয়ে তারা বিভিন্নভাবে এই কাজগুলো করাবে। এবার প্যাকপ্যাক বাহিনী তারা এবার আর নেই, কেউ জেলে গেছে, কেউ বেলে গেছে, কেউ ভয় চাকরি ছেড়ে দিয়েছে, আর প্যাকপ্যাক নামটাও এখন আর নেই। তারা এখন ডিরেক্টলি স্ট্যাম্প লাগিয়ে তৃণমূল কংগ্রেস, তাদের অফিস তালাবন্ধ।
তারা এখন নির্দিষ্টভাবে তৃণমূল অফিসে বসছে। তারা ভেবেছিল 2021-এর এই মডেলটা 2026-এ তারা ব্যবহার করবে, অর্থাৎ ইভিএম বদলে দেবে, কাউন্টিংয়ের সময় একটা অন্য ধরনের পরিবেশ তৈরি করবে, কাউন্টিংয়ের এজেন্ট হিসেবে বিভিন্ন প্যাক বাহিনীকে তারা দেবে। প্যাক মানে জানেন তো? কমেন্ট করুন না, প্যাক মানে কি? আপনারা যদি না জানেন, আপনারা যদি সিনিয়র মিনমিনেকে না চেনেন, আর কি হবে? সিনিয়র মিনমিনে দেখবেন প্যাককে নিয়ে কোনো খবর করে না, কারণ সিনিয়র মিনমিনেদের বোধহয় কোনো ডিল আছে। তারা অনুব্রত মণ্ডলকে বলবে, অনুব্রত মণ্ডল আপনি কতগুলো ফুলকো লুচি খেতে পারেন, কিন্তু অনুব্রত মণ্ডলকে এটা জিজ্ঞেস করবেন না আপনি ডালিম শেখকে চেনেন। এই মডেলটা আসলে এবারও সক্রিয় ছিল। এই মডেলটা হচ্ছে নিউজ কনফিউশন মডেল বা নিউজ জ্যামিং করার কাজ। এই মডেলটা কি করে কাজ করে? কিছু মিনমিনে মিডিয়া আছে, তারা নির্দিষ্টভাবে এক ধরনের খবরকে বাজারে এগিয়ে দেয়। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে নাকি নির্বাচন কমিশন গ্রেপ্তারির নির্দেশ দিয়েছে, একেবারে ভুল খবর। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো মামলা, যে মামলায় শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কোর্টে যাননি, জুন মাসে তার তলব হওয়ার যে সময়সীমা, সেই সময়সীমা শেষ হচ্ছে। রটিয়ে দেওয়া হলো যে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে নাকি কমিশন বলেছে অ্যারেস্ট করে আনতে হবে। আসলে ব্যাপারটা কোর্টে। ঠিক সেরকমভাবে কয়েকজন বিজেপির নেতা তারা রুখে দেন এই অদল বদলের চেষ্টা করার যে কারসাজিটা, এবং সেটাকে হাতিয়ার করে কিছু মিনমিনে চ্যানেল তারা সারা বাংলায় রটিয়ে দিল যে সমস্ত কিছু ভেস্তে গেল, নির্বাচন কমিশন যা যা করার চেষ্টা করছিলেন সব ভেস্তে গেল। কারণ ইভিএম নাকি সব লুট হয়ে গেছে। আমি আবারও বললাম, কোনো ইভিএম লুট হয়নি। মিনমিনে মিডিয়া এটা নিয়ে খবর করবে না, আপনি দেখে আসতে পারেন। সিনিয়র মিনমিনে এটা নিয়ে কোনো খবর করবে না, 1 মিনিটের এয়ার টাইমও তারা খরচা করবে না, কারণ তাদের ন্যারেটিভ তৈরি করতে হবে এটা বলে যে নির্বাচন কমিশন ব্যর্থ, কেন্দ্রীয় বাহিনী ব্যর্থ, ভারত রাষ্ট্র ব্যর্থ, রোহিঙ্গারা জিতে গেছে, ইভিএম লুট হয়ে গেছে। ইভিএম লুট হওয়ার পরে মানুষের মধ্যে আবার ক্ষোভ বাড়বে, কষ্ট বাড়বে এবং হতাশা তৈরি হবে যে কি আর লাভ হলো সেই একই ইভিএম লুট করে নিল। দেখো, তৃণমূল কংগ্রেসকে কিন্তু হারানো যাবে না। বিশ্বাস করুন, তৃণমূল কংগ্রেস নিজেও এবার বুঝে গেছে, কনভিন্সড হয়ে গেছে তৃণমূল কংগ্রেস হারছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন, শুভেন্দু অধিকারী নিজে বলছেন। শুভেন্দু অধিকারী লাল চুল কানে দুল তাদেরকে নিয়ে বলেছেন, কি বলেছেন একবার শুনবো। 4 তারিখের পরে থাকবে না। বিজেপি সরকার এলে টুকরে টুকরে গ্যাংয়ের হাত থেকে যাদবপুরকে বের করানো হবে, বন্দে মাতরম হবে, জাতীয় সঙ্গীত হবে, জয় শ্রীরাম হবে। যাদবপুরকে দেশ বিরোধী আখড়া আমরা বানাতে দেব। শুধু শুভেন্দু অধিকারী নয়, অমিত শাহ আজকে বড় ঘোষণা করে গেছেন। অমিত শাহ আজকে বলছেন, একদম ফিগার দিয়ে বলছেন, এবং এটাই আসলে টেনশন বাড়াচ্ছে মিনমিনে মিডিয়ার। অমিত শাহ বলছেন 110টা কালকে যে জায়গাগুলোতে ভোট হলো তার মধ্যে থেকে 110 পাবে বিজেপি। 110 পাবে বিজেপি মানে সত্যি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা বলেছিলেন, কিছু কিছু জেলায় মানে মালদা, মুর্শিদাবাদের মতন জেলায় তৃণমূল শূন্য হয়ে যেতে পারে। অমিত শাহ আজকে কি বলেছেন একবার শুনবো, এবং তারপর আবার ইভিএম যে লুট করা সম্ভব হয়নি বা ছিনতাই করা সম্ভব হয়নি, হবে না, হলে রিপোলিং হবে, সেই খবরটা আরেকবার দেবো। কিন্তু তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছেন একবার শুনবো। हमने कल देर रात तक हमारे सभी विधानसभा के कार्यकर्ताओं के साथ भारतीय जनता पार्टी बंगाल की टीम ने एक असेसमेंट करा है, जो पोलिंग हुई है ऐसा इसका, और मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूं 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। इसका मतलब है कि दूसरे चुनाव चरण को मिलाकर हम प्रचंड बहुमत के साथ बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले हैं। অমিত শাহ এই কথাগুলো বলছেন, নরেন্দ্র মোদী বলছেন যে টিএমসি মোমবাতির ওই শেষ দপদপ করার মতন এখন দপদপ করছে। এই কথাগুলো তো তৃণমূলের থেকে বেশি, মায়ের থেকে বেশি মাসির দরদ হবে, মিনমিনে মিডিয়ার বেশি দরদ হবে। মিনমিনে মিডিয়া এই মুহূর্তে রুদালি কান্না শুরু করে দিয়েছে, কারণ মিনমিনে মিডিয়া মাঝখানে চেষ্টা করেছিল একটা বড় সংখ্যক নাম্বার তৃণমূল কংগ্রেসকে দিয়ে এটা বোঝানোর যে বাংলার মানুষ হেরে যাচ্ছে। তারপর মিনমিনে মিডিয়া শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পড়ল,
সুজাত বন্দ্যোপাধ্যায়কে নাকি নির্বাচন কমিশন অ্যারেস্ট করার হুমকি দিয়েছে। তারপর মিনমিনে মিডিয়া পড়লো যে ইভিএম নাকি লুট হয়ে যাচ্ছে, ইভিএম নাকি ছিনতাই হচ্ছে। আবারও বলছি, ডাহা মিথ্যা কথা, এটা হয়নি, একটাও ইভিএম লুট হয়নি। এবারের ভোট ক্লাসিক্যাল ভোট হয়েছে, এবারের ভোট নজিরবিহীন ভোট হয়েছে। চর্মচক্ষে যারা 60, 70, 80 বছর বয়সী মানুষজন যারা ভারত রাষ্ট্রে ভোট দিয়ে এসেছেন তারা এরকম নজিরবিহীন ভোট বাংলায় দেখেননি। এবং আমি অতিথিদের কাছে যাওয়ার আগে আরেকবার এই ব্রেকিং নিউজটা নিয়ে নেব, যেখানে নির্দিষ্টভাবে বাংলার মানুষকে আশ্বস্ত করার জন্য এই ব্রেকিং নিউজটা নেব। 5টি বিধানসভার ইভিএম বদলে দেওয়ার যে অভিযোগ উঠেছিল সেটা সম্পূর্ণ মিথ্যে। ইভিএম একটি ইভিএমও বদলায়নি। প্রথম দফায় কোনো ইভিএম মেশিন নষ্ট বা ছিনতাই বা ভাঙচুর করার কোনো ঘটনা ঘটেনি। কোনো ইভিএম বদল করা যায়নি, কোনো ইভিএম ছিনতাই করা যায়নি, কোনোভাবে একটি বুথেরও ইভিএম মেশিনকে হাত বদল করা যায়নি। যারা এই মুহূর্তে অতিথিরা রয়েছেন তাদের সাথে আমি আলাপ করিয়ে দেবো। রয়েছেন এই মুহূর্তে যুধাজিৎ সেন মজুমদার, প্রবাসী বাঙালি রাষ্ট্রবাদী। যুধাজিৎ দাদের মতন বহু মানুষজন এই মুহূর্তে আমেরিকা বা সারা পৃথিবীর বহু জায়গা থেকে, বহু দেশ থেকে এই মুহূর্তে আসছেন। তারা চান এনআরআইরাও এবারের ভোটটা বাংলায় গিয়ে ভোটটা দিক। তাদের বাড়িতে যারা সহায়ক হিসেবে কাজ করেন বা অন্যান্য রাজ্যে কাজ করেন তাদেরকেও তারা উদ্বুদ্ধ করছেন। যুধাজিৎ সেন মজুমদারের পাশে এই মুহূর্তে রয়েছেন অরিন্দম ভট্টাচার্য অধ্যাপক, এই মুহূর্তে রয়েছেন অরিত্র দত্তমণিক অভিনেতা, মানস ভট্টাচার্য গবেষক, অনলাইনে রয়েছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায় লেখক, এই মুহূর্তে রয়েছেন। আমি অরিন্দমদাকে দিয়ে শুরু করছি। অরিন্দমদা, ইভিএম বদল করা হয়নি, মানে এরকম চেষ্টা হলেও এই চেষ্টা বৃথা গেছে, এটা ক্লিয়ার করে দিল আজকে সুব্রত গুপ্ত। পুরোটা রাত 9টায় শুনতে পাবে, কিন্তু এখন যেটুকু অংশ আমরা ইম্পর্টেন্ট সেইটুকু অংশ দেখাচ্ছি। ইভিএম বদল হয়নি, তাহলে পুরোটা আবার একটা গুজব ছড়ানো, প্যানিক ছড়ানোর জন্য হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ময়ূক, এটা আমার পাশে বসে আছে যুধা, অনেক ভালো বলবে, ডেটা সায়েন্সের লোক। তাও যতটুকু আমি জানি, এই ইভিএম টেকনোলজির আবিষ্কর্তা সম্পূর্ণভাবে এই ভারতীয় টেকনোলজির আইআইটি গান্ধীনগরের ডিরেক্টর রজত মুন্না। রাহুল গান্ধী এইসব কথাবার্তাগুলো বলতেন, শিশুসুলভ কথাবার্তা, ট্যাম্পারিং হয়েছে, এই হয়েছে। পরিষ্কার করে বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ করো তো, হোয়াটসঅ্যাপের মতো ইভিএমটা হচ্ছে এনক্রিপ্টেড। ওখানে দুটো ইউনিট থাকে, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট। অত বোঝানোর দরকার নেই। তুমি যেমন অফিসে ঢোকো ময়ূক, তুমি যখন তোমার কার্ডটা ছোঁয়াও তোমার রিপাবলিকের অফিসে, তখন ওখানে রিয়েল টাইম সেন্সিং হয়। ধরো তুমি দুপুর 12:40 ঢুকলে, 12:40 13 সেকেন্ডে, এটা কিন্তু রেকর্ড হয়ে রইল। ঠিক ইভিএম যখন বুথ থেকে বেরোয় তখন 3 ধরে পোলিং এজেন্ট এবং বিএলও বা আমাদের রিটার্নিং অফিসার সই করেন এবং একটা ডিজিটাল সিগনেচার হয়। স্যার খুব ভালো করে বলছিলেন, ওটাই ডিটেলিং। ওইটা হয়তো ঠিক 6:10 12 সেকেন্ডে। ওটা যখন স্ট্রং রুমে ঢোকে তখন হয়তো রাত্রি 11:40 13 সেকেন্ডে। মনে রাখবে, কোনো ইভিএম এই এনক্রিপশন, তুমি যদি আমায় কোনো হোয়াটসঅ্যাপ পাঠাও, তুমি আর আমি ছাড়া হোয়াটসঅ্যাপের কোম্পানিও জানবে না। এটা কোনোভাবে বদল সম্ভব নয়। যখন ওরা স্ট্রং রুম থেকে আমাদের কাউন্টিংয়ে খোলা হবে না, যদি কেউ তৃণমূল কংগ্রেসের কেউ, যেরকম এটিএম মেশিন অনেক সময় অনেক চোর দেখেছি তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, এটা ইভিএম মেশিন যদি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, না, এটাতে তৃণমূল দারুণ সিদ্ধ হস্ত। বালি কয়লার মতো যদি ইভিএমটা চুরি করে জলে ফেলে দিতে পারে, যেরকম করে ব্যালট গিলে খায়, এইটা হচ্ছে একমাত্র উপায়। তাহলে কি হবে সেটাও গুপ্ত স্যার বলে গেলেন, রিপোল হবে। কিন্তু কোনোভাবেই যেটা ভয় দেখানোর জন্য হিন্দুদের, বিজেপিকে ভয় দেখানোর জন্য যেগুলো বলছে ইভিএম বদল করা হচ্ছে, ইভিএম হ্যাক করা হচ্ছে, রাহুল গান্ধী এসব বলছিলেন। সুপ্রিম কোর্টে গিয়ে রজত মুন্না ক্লিয়ার করে বলে দিয়েছেন এসব শিশুসুলভ কথা বলবেন না, এতে হিন্দুদের দুর্বল করা হচ্ছে মানসিকভাবে। বিজেপির প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি সমর্থককে বলতে চাই, কোনো ইভিএম হ্যাক সম্ভব নয়। এই প্রযুক্তি ভারতবর্ষের দুটো কোম্পানি তৈরি করেছে, তার নাম হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ব্যাঙ্গালোরের এবং হায়দ্রাবাদ ইলেকট্রনিক্স কর্পোরেশন। এই দুটোর জায়গায় সম্পূর্ণ দেশীয় আত্মনির্ভর প্রযুক্তিতে তৈরি হয়। এবং আমার পাশে যুধা আরও ভালো করে বলবে, আমরা শুধু মাইক্রোচিপটা বানাতে পারি না বলে ওটা আমরা বাইরে থেকে আনাই, এছাড়া পুরোটা আমাদের এমবেডেড সংস্কৃতির বিজ্ঞানী, এবং সেখানে কোনো হ্যাকিং সম্ভব নয়। নিশ্চিন্তে ভোট দিতে বেরোন। এই মুহূর্তে প্রথম ফেজের ভোটে সরকার হেরে ভূত হয়ে বসে আছে। আপনাদের যাতে ভয় দেখানো যায়, ভয় পাওয়ানো যায় কাউন্টিং
পোলিং এজেন্টদের, দ্বিতীয় ফেজের পোলিং এজেন্টদের, সমর্থকদের, ভোটারদের এই কায়দা বলছে খেলা হবে, খেলা হয়ে গেছে। স্ট্রং রুমে খেলা সম্ভব নয়, ইভিএমে খেলা সম্ভব নয়, কোনোভাবেই ইভিএম হ্যাক করা যায় না, ইভিএম বদল করা যায় না। 95% ভোট হয়েছে। দক্ষিণবঙ্গের হিন্দু ভোটাররা, বিজেপির ভোটাররা, বিরোধী ভোটাররা 98% বেরিয়ে আসুন। সিআরপিএফ আছে, ইলেকশন কমিশন ইন্ডিয়া আছেন। আমি শেষ কথা বলে শেষ করতে চাই, প্রথম ভারতবর্ষের মানুষ ভোট দিতে শিখেছিল এক বঙ্গ সন্তানের থেকে, তার নাম সুকুমার সেন, যিনি প্রথম 20 কোটি লোককে ভারতবর্ষে ভোট দিয়েছিলেন। তারপরে যদি দ্বিতীয় কোনো ইলেকশন কমিশনের নাম পশ্চিমবঙ্গে শোনা যায়, টিএন শেষন আমাদের বাঙালি নয়, ভারতীয়। তারপরে সুব্রত গুপ্তর নামকে জানতে হবে, যিনি পশ্চিমবঙ্গের এক বঙ্গতনয়, যিনি সন্ত্রাসহীন ভোট করালেন, ছাপ্পাহীন ভোট করালেন। 60 বছর বাদে 1967 পরে কোনো ভোট হয়নি যেখানে লাশ পড়েনি, গুলি চলেনি, বোম চলেনি, সন্ত্রাস হয়নি, ছাপ্পা হয়নি, লুট হয়নি। একটা নতুন পশ্চিমবঙ্গের শুরু, নতুন পশ্চিমবঙ্গের ভোট দিয়ে 23 এপ্রিল শুরু করলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ঠিক, আমি আরেকবার সুব্রত গুপ্ত যে কথাটা খুব সহজভাবে বলে দিয়েছেন, এবং সুব্রত গুপ্তর বিস্তারিত সাক্ষাৎকারটি আজ রাত 9টায় ঠিক জবাব চাই বাংলা শেষ হবে, তারপরেই আবার আমি সুব্রত গুপ্তর সাথে সাক্ষাৎকারে আসছি। তার আগে একবার সুব্রত গুপ্তর এই ইভিএম লোপাট যে পসিবল নয়, এবং যুধাজিৎদা, অরিত্র, মানসদা, বিনায়কদা প্রত্যেকের কাছে আমি অন্যান্য ভাগে যাব, কিন্তু এটা আরেকবার শুনে নিতে চাই, ব্যাপকভাবে শেয়ার করুন, কারণ নির্বাচন কমিশন বলে দিচ্ছে এরকম কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, সাধারণ গাড়িতে যদি ইভিএম যায়, কেন্দ্রীয় বাহিনীর সহায়তা ইভিএম যদি না যায়, ইভিএম যদি লোপাটও হয়ে যায় বা খেয়েও নেয় ইভিএম, তাহলেও নির্বাচন কমিশন যদি মিসিং ইভিএমের কোনো লিস্ট পায়, সেই প্রত্যেকটি জায়গায় রিপোলিং হবে এবং আরও ভয়ানকভাবে রিপোলিং হবে। সুতরাং এই ধারণাটা করবেন না যে ইভিএম লুট করে তৃণমূল কংগ্রেস জিতে যাবে, এবার সম্ভব নয়। আরেকবার শুনবো এবং তারপর যুধাজিৎদার কাছে যাবো। ইভিএম কি এটাও একটা গুজব হচ্ছে, ইভিএম বদলে দেওয়া হচ্ছে, এবং বিজেপির বিভিন্ন নেতাকর্মীরা কাল রাত থেকেও এটা নিয়ে একটা লাগাতার মানে এটা প্রচার এবং রাস্তায় নেমে এটার কোনো বাস্তবতা, ভয় তৈরি হচ্ছে। না, এটার কোনো বাস্তবতা, সেরকম কোনো সম্ভাবনা নেই, এটার কোনো সম্ভাবনাই নেই। ভোট শেষ হয়ে গেল, পোলিং যে টিম, এই পোলিং টিম ইভিএমকে সিল করবেন, ভিভিপ্যাটকে সিল করবেন, ব্যালট ইউনিটকে সিল করবেন যে কাগজ দিয়ে, সেটা অনেকটা কারেন্সির মতো আর কি, মানে সিকিউরিটি প্রিন্টেড সিল। তার প্রত্যেকটার ইউনিক নাম্বার আছে, সিল নাম্বার। যে ইভিএম যে মেশিনে সিল হবে তার একটা ইউনিক ট্যাগ আছে, এই ট্যাগেরও একটা ইউনিক নাম্বার আছে। এই নাম্বারগুলো পোলিং এজেন্ট বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা নোট করে নেবেন। সিল হয়ে যাওয়ার পর তারা অপেক্ষা করবেন সেক্টর অফিসারদের আসার জন্য। সেক্টর অফিসাররা এসে সব দেখে নেবেন, সিলটিল ঠিক হয়েছে, স্ট্যাটুটারি যে সমস্ত কাগজপত্র সেগুলো ঠিক আছে, নন স্ট্যাটুটারি কাগজপত্র সব প্যাক করা হয়েছে, এই সব জিনিসগুলো বুঝে ওনারা বলবেন যে তোমরা তোমাদের গাড়িতে উঠে পড়ো, তোমরা চলে যাও। এইবার এই গাড়ি, জিও ট্যাগ গাড়ি চলে যাবে রিসিভিং সেন্টারে, সেখানে রিসিভ করা হবে। যেটা যেসব ভিডিও ছড়িয়েছে কালকে, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে সেক্টর অফিসারের গাড়ি, যেখানে পোলিং পার্টি যাচ্ছেন, অথবা সেক্টর অফিসার নিজেই ওখানে রিসিভ করে নিয়েছেন। কোনো জেলায় এরকমও হয়েছে যে সেক্টর অফিসার নিজেই ইভিএম রিসিভ করেছেন এবং নিয়ে ওটা রিসিভিং সেন্টারে রিসিভ করছেন। এখানে কোনো রকম কোনো ইভিএম এক্সচেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তার কারণ হচ্ছে প্রিসাইডিং অফিসার ডায়েরির সাথে যদি এই সিল না মেলে, তাহলে বোঝা যাবে যে ইভিএম। আজ অবধি আমি যে কটা ইলেকশন দেখেছি, পশ্চিমবঙ্গেও করিয়েছি অনেক ইলেকশন, অন্যান্য রাজ্যেও আমি গেছিলাম অবজারভার হয়ে, আমি একটা কেসও পাইনি যেখানে ইভিএম পাল্টানো হয়েছে। যুধাজিৎদা, আমি আপনার কাছে আসছি এবং আসার আগে আমি নরেন্দ্র মোদী, আজকে কলকাতায় নরেন্দ্র মোদী একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তৃণমূল কংগ্রেস আরও গুজব ছড়াবে। এখন ওই প্রদীপ নিভে যাওয়ার আগে যে শেষ দপদপটা করে, সেরকম দপদপ করছে এখন তৃণমূল কংগ্রেস। ভারী সুন্দর করে বলেছেন, একবার শুনে নাও এবং তারপর আমি তোমার কাছে ইভিএম এবং এই তৃণমূলের বাড়াবাড়িটা, গুজব ছড়ানোর বাড়াবাড়িটা, সেই পার্টে আসবো। একবার শুনে নাও। हर बुझता हुआ दीपक थोड़ा फड़फड़ाता है, वैसे ही टीएमसी का दिया बुझने से पहले थोड़ा फड़फड़ा रहा है। 4 मई को नतीजे आने के बाद टीएमसी के गुंडों को बंगाल में छिपने की जगह नहीं मिलेगी, उन्हें कोई बचाने वाला नहीं मिलेगा।
যুদ্ধা এই যে ইভিএম লুট হয়ে যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী সকাল থেকে কিছু পারছে না, বিভিন্ন জায়গায় মার খেয়ে যাচ্ছে, বুথ জ্যাম হচ্ছে, এই সকাল থেকে মিনমিনে মিডিয়া এটা চেষ্টা করলো একটা প্যানিক সৃষ্টি করার, সমস্ত বুথগুলো নাকি জ্যাম হয়ে যাচ্ছে, আসলে কিচ্ছু নতুন কিছু হচ্ছে না, এই সমস্ত কিছু লাভ তো কিছু হচ্ছে না। দেখো ময়ূক, বেসিক্যালি ব্যাপারটা হলো যে আমরা স্বপ্ন দেখছি বাংলাকে এক নতুন নবজাগরণের পথে নিয়ে যেতে, আর তৃণমূল স্বপ্ন দেখছে কিভাবে আরও নতুনভাবে চুরি করা যায়। এখন তাদের দিবা স্বপ্ন যদি ইভিএমও চুরি করা যায়, চুরিকে একটা আর্ট অফ পসিবলের লেভেলে নিয়ে এসছে, বাট ওরা জানে না যে সায়েন্স কোথায় আছে, এবং ইভিএম জাস্ট নট পসিবল টু হ্যাক। সুতরাং সেখানে প্রথম কথাটা আসছে না, হ্যাক পসিবল নয়, কিন্তু ছিনতাই তো পসিবল। নির্বাচন কমিশন বলছে ছিনতাইও হয়নি, ছিনতাই হলেও রিপোলিং হবে। সেটাই হলো ব্যাপার, রাইট? ওরা ভাবছে এরকম যেরকম গরু চুরি করে সেরকম ইভিএম নিয়েও চুরি করে বেরিয়ে যাবে। আমি জাস্ট ভাবি এরা কোন ধরনের আকাশকুসু চিন্তায় বসে আছে। বাট তার আগে আমি ময়ূক একটা কথা বলবো, এই প্রথম বাংলার ইতিহাসে একটা লাশ পড়লো না পুরো ইলেকশনে। তুমি ভাবতে পারছো এই বাংলা, যেখানে প্রধানমন্ত্রীকে আলাদা করে বলতে হয়েছিল ভয় আউট ভরসা ইন। কেন বলতে হবে ভয়কে ভয় আউট ব্যাপারটাকে স্পেসিফিক্যালি কোনো রাজ্যে বলতে হয়েছে? এত রাজ্যে তো নির্বাচন হয়েছে, ভাবো আমাদের জন্য কতটা লজ্জার, একের পর এক ঘটনা। বাট আজকে অমিত শাহজি যেটা বলেছেন যে অঙ্গ বঙ্গ কলিঙ্গ, সেখানে উড়বে গেরুয়া ধ্বজ। পূর্ব ভারত এ হলো জগন্নাথের ভূমি, এ হলো মা কালীর ভূমি, মা দুর্গার ভূমি, যেখানে শ্রীরামকৃষ্ণ থেকে চৈতন্যদেব থেকে শুরু করে পরমহংস যোগানন্দের ভূমি। সেখানে জেহাদিদের আর তাদের তোল্লা দেওয়া রাজনৈতিক দলের সময় জাস্ট সীমিত। যেরকম মোদিজি বলে গেলেন দ্বীপ জ্বলে ওঠার আগে দপ করে ওঠে, সেই মিথ্যার বাণী হয়তো ওরা অনেক শোনাবে, কিন্তু আমি কিছু জিনিস বলতে চাই। ইভিএম বোঝার আগে তোমার কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট বোঝা। হ্যাক মানে কি? ইভিএম হলো একটা স্ট্যান্ড অ্যালোন সিস্টেম, এটাতে কোনো ইন্টারনেট কানেক্টিভিটি থাকে না, ইটস অ্যান এয়ার গ্যাপ স্ট্যান্ড অ্যালোন সিস্টেম। এটা কোনো অপারেটিং সিস্টেমের মতো রান করে না, এটা একটা জাস্ট নর্মাল হার্ডওয়্যার। দেন থার্ড হলো ওখানে ভিভিএপিটি বলে একটা কনসেপ্ট থাকে, মানে তোমার সমস্ত যে ভোটিংগুলো হয় সেগুলোর একটা পেপার ট্রেল বেরোয়। ফোর্থ হলো এটা জাস্ট ওয়ান টাইম চিপকে ইউজ করা যায়, ইট জাস্ট ক্যানট বি রিইউজ। এবার ফিফথ হলো ওয়ান টাইম যেটা হওয়ার পর বার্ন ইন্টু চিপসে, যেটা আমি বললাম। তো এই পুরো কনসেপ্টটাই একটা অদ্ভুত কনসেপ্ট, বাট তৃণমূল সেটা যা ইচ্ছে বলতে পারে, যা ইচ্ছে চুরি করতে পারে। সুতরাং কিন্তু আমাদের সাধারণ বাঙালিরা বা সাধারণ বাংলার মানুষেরা এগুলো নিয়ে হাসুন। ওদের উচিত কপিল শর্মার শোতে গিয়ে এগুলো বলা, নাকি মানুষকে ভয় দেখানো। যাই হোক, আর কয়েকদিনের ব্যাপার, তারপর বিদায় হতে চলেছে ময়ূক। প্রথম দফার ভোটের পর বাংলা ডিসাইড করে নিয়েছে আলটিমেটলি বিজেপি গেরুয়া সরকার আসতে চলেছে বাংলায়। আমি একটাই ছোট কথা বলবো, যারা যারা এই কথাটা শুনছেন, আপনাদের কাছে সুযোগ আছে। বাংলায় বাঙালি হিন্দুর হোমল্যান্ড, জিউসের কাছে যেমন ইসরায়েল, সেরকম আমাদের কাছে পশ্চিমবঙ্গ। তাকে বাঁচানোর ভবিষ্যৎ নির্ধারিত। আপনার ভোটটা আপনি সেই পথে দেবেন, না আপনার ভোটটাকে দিয়ে এই চোর জোর চোর বা সিপি মূল না সিপে মূল বলে সেই নামে ওয়েস্ট করবেন। আপনি সেই যেদিকে আমরা যাচ্ছি, বাংলার যে নতুন বাংলা, যে গেরুয়া বাংলার, সেখানে ভোটটা দিন। আপনার নেক্সট জেনারেশনকেও গর্বের সাথে আপনি বলতে পারবেন যে তোমাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমার ভোটটা আমি ঠিক জায়গায় দিয়েছিলাম। এই সুযোগ ভগবান আপনাকে দিয়েছে, আপনি ওয়েস্ট করবেন না। ওকে ওকে, আমি অরিত্রর কাছে যাব। অরিত্রর কাছে যাওয়ার আগে আমি দর্শককে একবার দেখিয়ে নিতে চাই যে কালকের এই ভোটিং পার্সেন্টেজ কিন্তু অনেককে অস্বস্তিতে ফেলে দিয়েছে। মানে তৃণমূল কংগ্রেসে এতদিন অবধি যারা কনফিডেন্টলি বলছিলেন দূর তৃণমূল কংগ্রেস 294 এর মধ্যে 394 পাবে, তাদেরও কিন্তু এইবার ভিত নড়ে গেছে। এই হাই পার্সেন্টেজ, অনেকে বলার চেষ্টা করলেন এসআইআর এর জন্য হয়েছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু মুসলিম সমাজও যদি 100% ভোটিং করে, তারপরেও সেটা স্যাচুরেটেড নাম্বার। কেন? কারণ সাধারণত 100 জন যে বুথে মুসলিম রয়েছেন, সেখানে 90 থেকে 95 জন এমনিতেই তারা ভোট করেন। হুমায়ুন কবির আমি সেই বাইকটা আজকে শোনাচ্ছি না, আমি অন্যদিন যেদিন সময় থাকবে সেদিন শোনাবো। হুমায়ুন কবির আমাকে বিধানসভার বাইরে দাঁড়িয়ে, তখনও তিনি এই নিজের দল খোলেননি, তিনি বলেছিলেন ময়ূকদা দেখবেন এবার আমরা নির্বাচন কি করে করবো। আমি বললাম কি করে করবেন? বলেছিল আমি পকেটে 500 টাকা পুরে দিই, আমি বিভিন্ন পেটিএম বা এইসব ইউপিআই অ্যাপ আছে তার মাধ্যমে টাকা পাঠিয়ে দিই। লোকে কেরালা, বিহার, তামিলনাড়ু,
মণিপুর বিভিন্ন জায়গা থেকে বাথরুমের পাশে বসে হলেও আনরিজার্ভ কম্পার্টমেন্টে ট্রেনে করে আমার যারা পরিযায়ী ভাইরা রয়েছে তারা চলে আসে, সংখ্যালঘু ভাইরা। আর তারপরেই সেই ভয়ঙ্কর হেডলাইন দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন আমাকে যে হিন্দুরা তো ভাত মাংস খেয়ে ঘুমায়, আমার ছেলেদের আমি মুড়ি আর জল খাইয়ে সারাদিন ভোটিংটা করাই। এটা কালচারে পরিণত হয়েছে বাংলার সংখ্যালঘুদের। ভালো মন্দ আমি জানি না, কিন্তু সাধারণত হিন্দু সমাজের মধ্যে ভোটিংয়ের পার্সেন্টেজটা কম ছিল, যেটা এবার আনস্যাচুরেটেড মার্কেট বা নাম্বার যেটাকে বলা হয় সেটা এবার বেড়েছে। এবং সে কারণে শুভেন্দু অধিকারী থেকে নরেন্দ্র দামোদর দাস মোদী প্রত্যেকে একটাই কথা বলছেন, এটা এসআইআর এর ব্যাপার নয়, এই চিন্তাটা ছেড়ে দিন। এসআইআর এর জন্য 3 to 4% ভোটিং বেড়েছে, এটা হিন্দু কনসলিডেশনের জন্য হচ্ছে, যেটা চমকপ্রদ। শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শুনবো। আমরা তো এতদিন মুসলমানদের দল বেঁধে ভোট দিতে দেখেছি, মুসলমান বুথে 92-94% ভোট পড়তে দেখেছি। এই প্রথম দেখলাম হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে এসেছে, ভাষার নামে জাতের নামে বিভক্ত হয়নি। গতকাল সব সনাতনী রাষ্ট্রবাদী বুথে 90%-এর বেশি ভোট পড়েছে। শুধু শুভেন্দু অধিকারী নয়, নরেন্দ্র মোদীও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি কিন্তু নির্দিষ্টভাবে এবার পলিটিক্যাল ক্যাম্পেইনটা খুব স্ট্র্যাটেজিক্যালি করছেন, নিজের অভিজ্ঞতাকে শেয়ার করতে করতে তিনি করছেন। তিনিই প্রথম বলেছেন আমার পলিটিক্যাল এক্সপিরিয়েন্স বলছে এবার বিজেপি আসছে। নরেন্দ্র মোদী এটাও বলেছেন, কালকেই বলেছেন যে আমি দেখে বুঝতে পারছি যে হাই ভোটিং পার্সেন্টেজ যখনই হয়েছে তখন বিজেপির দিকে পাল্লা ভারী হয়েছে। এবারও বাংলায় তার ব্যতিক্রম হবে না। আসামে হয়েছে, বিহারে হয়েছে, ওড়িশায় হয়েছে, বাংলাতেও হবে। একবার শুনে নিন। कुछ दिनों पहले असम, केरलम और पुडुचेरी में भी मतदान संपन्न हुआ है, वहां भी रिकॉर्ड मतदान हुआ है। पहले भी हमने देखा है देश में जहां जहां भारी मतदान हुआ है वहां बीजेपी को प्रचंड विजय मिली है, प्रचंड विजय मिली है। कमल खिलना तय है। 4 मई को बंगाल में भी बीजेपी की विजय का जश्न होगा। मिठाई भी बटेगी और जालमुरी भी बांटी जाएगी। আমি জানি না সেদিন অরিত্র ঝালমুড়ি খাবে কিনা, ঝালমুড়িতে লঙ্কা থাকবে কিনা, নুন বেশি বা কম থাকবে কিনা, কিন্তু অরিত্র একটা রিউমার বা গুজবের ফ্যাক্টরি চলছে এই মুহূর্তে। একটা হিন্ট দাও, এই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে নাকি নির্বাচন কমিশন ডেকে পাঠিয়েছে, এই ইভিএম নাকি লুট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কেন? হিন্টটা কি? দেখুন, এটার হিন্টটা আমি আরও ডিরেক্টলি বলছি যে প্রথম দিন ভোট হওয়ার পরে সেই দিনকে সন্ধেবেলা টালিগঞ্জের অরূপ বিশ্বাসের সমর্থনে এবং আরও কিছু প্রার্থীর সমর্থনে একটা সভা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে একটা অদ্ভুত তার মধ্যে বদল আমি লক্ষ্য করলাম তার কথার মধ্যে ভাষাগতভাবে। তার আগে তিনি স্লোগান দিচ্ছিলেন যে লড়বে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে, এই সমস্ত গান টান বের করলেন। সেই দিন প্রথম তাকে বলতে শুনলাম যে প্রথম ফেজ ভোট তো হয়ে গেছে, তৃণমূল হারতে কিন্তু পারে না। এই যে হারতে পারে এই আতঙ্কটা কিন্তু তার মধ্যে ওদিন আমি প্রথম প্রত্যক্ষ করলাম যে তার মধ্যে এই একটা ভাবনাটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর আগে তিনি বলতেন আমি জিতেছি, বাংলা জিতবে, অমুক তসু হেনতানো বলতেন। এইবার প্রথম বলল তৃণমূল হারতে পারে না। এবার দেখুন, হিন্দু ভোট যে কনসলিডেটেড হয়েছে এটা তো একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট, এবং এই বছর ভোটে আরও একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হচ্ছে যে মহিলা ভোটাররা পুরুষ ভোটারদের থেকে বেশি সংখ্যায় ভোট দিয়েছেন এবং সেটা অনেকটা বেশি ভোট দিয়েছেন। এই জেন্ডার ডায়নামিক্সটা কিন্তু আমরা মিস করে যাচ্ছি। এবং আমরা এবার একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করছি যে এসআইআরটা হওয়ার ফলে
মানুষের মধ্যে এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার গুরুত্বটা এতটাই বেড়েছে যে মানুষজন ভোটার স্লিপটারও একটা ফটোকপি করে রাখছেন, যে তিনি মনে করছেন যে আমি যে ভারত রাষ্ট্রের নাগরিক, আমি গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করলাম। ভোটদান মানে একটা ছুটির দিন বা মাংস ভাত খাওয়ার দিন শুধু নয়, এটা যে একটা গুরুত্বপূর্ণ দিন, তার জন্যই ফটোকপি করে রেখে দিচ্ছে যে আমার ওই কার্ডটা শুধু একটা কার্ড না, ওটা আমার একটা অধিকার। এই অধিকার বোধটা এই বছর ভোটে জাগরিত হয়েছে। এবার আপনি যদি দেখেন যে রিউমার, আরো ইন্টারেস্টিং রিউমার আছে। শ্রীজাতর রিউমারটা কি, এটা আরেকবার একটু দর্শককে বলো না। মানে শ্রীজাতর রিউমারটা আমি আমার পেজেও আমি বলেছিলাম যে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দু ধর্মকে আঘাত করবার জন্য একটা মামলা চলছিল। তিনি একটা বিতর্কিত কবিতা লিখেছিলেন যেখানে একটা নির্দিষ্ট ধর্মের মানুষের ভাবাবেগে তিনি আঘাত করেছিলেন, তার জন্য মামলা করা হয়েছে। সেই মামলায় তিনি দিনের পর দিন অ্যাপিয়ার করেননি, তাই তাকে চ্যাংদোলা করে নিয়ে যেতে বলেছে। এটা যে কোনো ক্রিমিনাল কেসে খুব মামুলি বিষয়, কিন্তু আপনি দেখুন সেটাকে এমনভাবে এমন সময় উপস্থাপনা করা হলো, অথচ এই এক্সিকিউশনটা অর্ডারটা কিন্তু কোর্ট অনেক দিন আগেই দিয়ে দিয়েছে, কিন্তু বলা হলো ঠিক ভোটের কিছু ঘন্টা কয়েকটা দিন আগে, যাতে মানুষের কাছে এটা তৈরি হয়। এবং এই যে ইভিএম নিয়ে আমি কনক্লুডিং রিমার্ক এটাই বলবো যে দেখুন, যারা গ্রাউন্ডে আছেন, তৃণমূল কংগ্রেস কিন্তু চাইবে দুদিকে আপনাদের ফাঁদে ফেলতে। এক, যাতে আপনারা ওভার কনফিডেন্ট হয়ে যান, আর দুই, যাতে আপনাদের কনফিডেন্স লুজ হয়ে যায়। তার কারণ তারা এও বলার চেষ্টা করছে, এরকমও নাকি ইভিএমে হতে পারে যে আপনি দিলেন ধরুন তৃণমূলকে, দেখালো তৃণমূল, অথচ ভোট নাকি পড়ে বিজেপিতে। এই সমস্ত কিন্তু আজগুবি কথাবার্তা, এই সমস্ত হয় না। আমাদের যারা দ্বিতীয় দফার ভোটে যারা ভোটার আছেন, তাদেরকে নিশ্চিন্তভাবে অকুত ভয়ে তারা ভোট দিতে আসুন। ইভিএম সংক্রান্ত এই এআই দিয়ে বদলে যাচ্ছে, ওর মধ্যে ইন্টারনেট দিয়ে কারচুপি হচ্ছে, এই ধরনের বিভিন্ন গুজব আইটি সেল রটাচ্ছে। আপনারা ভোটটা দিন, নিজের ভোট নিজে দিন। একদম। আমি বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং মানুষদার কাছে যাবো। মানুষদা, আপনি নিজে ভোট কর্মী হিসেবে কাজ করেছেন, আপনি এসআইআর এর সাথেও যুক্ত ছিলেন, কি বলবেন এই ধরনের অভিযোগগুলো নিয়ে? না দেখো, প্রথমে নির্বাচন কমিশনকে ধন্যবাদ। আমি আমার 30 বছরের চাকরি জীবনে এই প্রথম দেখলাম যে এত ভালোভাবে একটা ভোট পরিচালনা করা যায়। আপনাদের বীরভূমে কি একটাও বোম পড়েছে এবার? আপনি তো বীরভূমের মানুষ। না, একেবারে আমি তো গুলির একটা ট্রিগারও চাপতে দেখলাম না কাউকে। না না, কোনো সম্ভাবনাই ছিল না। মানে আগের দিন থেকে সন্ধ্যেবেলা থেকে লাইভ ওয়েবকাস্টিং শুরু হয়ে গেছিল এবং খুব কড়া নির্দেশ ছিল যে যদি বুথের আশেপাশে বেশি জমায়েত দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নেবে। এবং শুধু তাদের ব্যবস্থা নয়, যারা ভোট কর্মী যদি বুথের ভেতরে জমায়েত হওয়ার সুযোগ করে দেয় তাহলে প্রথম ব্যবস্থাটা ভোট কর্মীদের বিরুদ্ধে, মানে আমাদের বিরুদ্ধে নেওয়া হবে। সুতরাং সেই রকম কোনো সুযোগ এবছর ছিল না, যার ফলে কোথাও কোনো রকমের এই ধরনের গন্ডগোল হয়নি। বুথ জ্যামিং, ছাপ্পা ভোটিং এর কোনো সুযোগ এবছর নির্বাচন কমিশন রাখেনি, কারণ বুথের ভিতরে ক্যামেরা, বাইরে ক্যামেরা, রাস্তায় ক্যামেরা, সর্বত্র ওয়েবকাস্টিং হচ্ছিল। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ইভিএম যে পুরো প্রসেসটা, সেটা না চুরি হওয়ার সম্ভাবনা, না হ্যাকিং হওয়ার সম্ভাবনা। 3টে যে মেশিন থাকে তার মধ্যে মূল যেটা কন্ট্রোল ইউনিট, সেটা কিন্তু 5খানা সিল করতে হয় আমাদেরকে। ভোট শুরু হওয়ার আগে 3খানা সিল করতে হয়। গ্রিন ট্যাগ সিল, যেটা স্যার বলছিলেন সুব্রত স্যার, সেই তার মধ্যে অ্যাড্রেস ট্যাগ সিল এবং সিগনেচার ট্যাক্স সিল। সেই সিগনেচার ট্যাক্স সিলে যারা বিভিন্ন পার্টির প্রতিনিধি থাকেন প্রত্যেককে সই করতে হয় এবং সেটা ক্যামেরা রেকর্ডিং থাকে যে সেই সই ওই মেশিনে ঢোকানো হয়েছে, যে মেশিনটা থেকে কাউন্টিং হবে। মানে এই যে বুলেট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট, এই 3টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ। এটা সম্ভব নয়। একদম একদম। মানুষদা, আমার সময় যেহেতু একেবারে কম, তাই জন্য আমি বিনায়কদার কাছে যাবো এবার। বিনায়কদা, তাহলে মোদ্দা কথাটা কি হলো যে এই বাংলাতে প্রতিরোধটা এত বেশি হচ্ছে বলে, ভয়ের দোকানটা বন্ধ হচ্ছে বলে এবার ভয়ের গুজবের ফ্যাক্টরি অন্যান্য জায়গায় খোলার চেষ্টা? অবশ্যই তাই, কিন্তু আমি এতগুলো কথা শুনলাম, সকলের কথার সাথে একমত হয়ে দুটো কথা একটু না বলে পারছি না। সেটা হচ্ছে গতকাল এবং গতকালও একটা অভাবনীয় ভোটের পরেও কিন্তু দুজন প্রার্থী, কুমারগঞ্জের প্রার্থী এবং দুবরাজপুরের যিনি বিজেপি প্রার্থী ছিলেন, নামটা মনে পড়ছে না, দুজনকে কিন্তু মার খেতে হয়েছে, সেটা আমরা ক্যামেরায় দেখেছি। এবার পরের ভোটটা যেন এরকমভাবে হয় নির্বাচন কমিশনের, যাতে এইটুকু কথাও যেন কারো কোনো স্পর্ধা না হয় যে একজন নির্বাচনে ক্যান্ডিডেট, সে যে দলেরই হোক, এক্ষেত্রে সে বিজেপির ক্যান্ডিডেট সেটা আলাদা কথা, কিন্তু তার গায়ে হাত তুলবে এরকম যেন কোনো হুলিগানের স্পর্ধা না হয়। আমার বিশ্বাস এতটা নির্বাচন কমিশন যদি অ্যাচিভ করতে
করতে পেরে থাকে 10-এ 8 পাওয়ার মতো, তাহলে পরের দফার ভোটটা যেন 10-এ 10 মতো হয়, এইটা আশা করবো। সেটা এবং করতেই প্রত্যেকটি হবে। মানুষ নির্ভয়ে নিজের ভোট নিজে দেবেন, যা আমাদের কাছে একটা স্বপ্ন ছিল। এবং তা একটাও গুলি বাস্তবে চলবে না, দাঁড়াবে। এবং একটাও একটি গুলি বোমা, চলবে না, একটাও বোমা পড়বে না। একটাও বোমা হবে না। এবং এটা আমাদের করতে হবে। এবং আমি আজকে একদম এইটা শেষ হওয়ার পরেই বিনায়ক দা ক্যান্ডিডেটও গাড়ি ভাঙা হবে না। একদম কারো একদম। অগ্নিমিত্রা পালের এবং গাড়ি এটা যদি ভাঙা হয় হয়েছে। সেটা নির্বাচন কমিশনকে কৈফিয়ত হ্যাঁ, দিতে হবে। আজকে আমি নির্বাচন জবাব চাই কমিশনকে বাংলাটায় একটা বিরতি নিয়ে নিচ্ছি, তার কারণ বিরতির পর আমি যখন ফিরবো তখন আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন যে সুব্রত গুপ্তের সাথে আমার যে আলোচনা তার প্রথম অংশটা সেখান থেকেই শুরু হয়ে যাবে। 9টার আগেই আজকে সুব্রত গুপ্তের সাথে আমাদের যে আলোচনা, সেই আলোচনা শুরু হয়ে যাবে। 1 ঘন্টা এই আলোচনা চলবে, আপনারা দয়া করে মিস করবেন না। একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি সুব্রত গুপ্তের সাথে। আজ ময়ূখ রঞ্জন ঘোষ লাইভ, সঙ্গে থাকুন। দেবজিৎ সরকার, এবার কি হতে চলেছে? পশ্চিমবঙ্গের জনতার সঙ্গে মমতার যুদ্ধ চলেছে, এটা ইতিহাসে লেখা থাকবে। ক্ষমতায় তো নিয়ে আসার মালিক তো মানুষ, আমরা মানুষের উপরে ছাড়ি না, মানুষের উপর ভরসা করি না। আইপেকের লোকেরা কাউন্টিং হলে বসে একটা অফিসারের নামে ব্যাচ লাগিয়ে কাউন্টিং করাচ্ছে। 2021 সালে এই সরকার চলে যাওয়ার কথা। সবার পোলটা খুলবো, বিজেপির পোল খুলবো, তৃণমূল কংগ্রেসের খুলবো, আর যে কংগ্রেস এসেছে এখানে বিজেপিকে জিতাবার জন্য তার পোলটাও খুলবো। দাঁড়ান, এটা আমাদের কাছে কেন হয়ে গেল শুধু হিন্দু মুসলিমের বাইনারি? এটা তো হওয়া উচিত ছিল না। শাসক দলের উপরেই যারা তাদের বিশ্বাস করে ভোট দিয়েছেন বারবার, তাদের একটা প্রবল প্রতিশোধ স্পৃহা দেখতে পাওয়া যাচ্ছে। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH